বন্ধুরা, আবার আমরা উপস্থিত হলাম। আপনারা সকলেই জানেন, আগামী ৯ জুলাই সারা ভারত ধর্মঘট। আহ, শুধু শ্রমিকরা নয়, কৃষকরাও থাকছে এবং যারা ভূমি থেকে উচ্ছেদ হচ্ছেন বিভিন্ন কারণে, তারাও এই ধর্মঘটে সামিল হচ্ছেন। ৫টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ছাড়াও একাধিক কৃষক সংগঠন এই ধর্মঘটে সামিল হতে চলেছে। আমরা আজ পেয়ে গেছি সমন পাঠককে, যিনি উত্তরবঙ্গে থেকে আছেন এবং উনি চা শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক পদেও রয়েছেন। ধন্যবাদ আসার জন্য, সমনজি। প্রথমেই আমি জেনে নেব যে চা শ্রমিকরা কি কেন এই ধর্মঘটে অংশগ্রহণ করছে, যদি একটু ব্রিফলি বলেন ব্যাপারটা। আহ, হ্যাঁ, দেখেন, গোটা দেশে যে লড়াই, টোটাল শ্রমিক শ্রেণী এবং বিভিন্ন ফেডারেশন, অর্থাৎ আপনি এক কথায় যদি বলে, এটা শ্রমজীবী মানুষের লড়াই সাথে আমরা চা শ্রমিকরাও একটা বড় লড়াইয়ের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। চা শ্রমিকদের দীর্ঘদিন থেকে আমরা মিনিমাম ওয়েজেস নিয়ে লড়াই, আমরা এখনো সেটা অ্যাচিভ করা মানে করতে পারছি না। আমাদের জমিনের অধিকার, এই জমিনের অধিকার নিয়ে, ল্যান্ড রাইটস দিয়ে আমরা অনেক দিন থেকে লড়াইতে আছি, এখনো আমরা অ্যাচিভ করতে পারি। এর বাইরেও আমরা এই সময়কালে সব থেকে সর্বনিম্ন হাজিরাতে ওয়েজে যদি কাজ করে কেউ থাকলে সেটা হচ্ছে চা শ্রমিকরা। চা শ্রমিকদের যেটা হচ্ছে না নিজস্ব জমি আছে, না নিজস্ব বাড়ি, ওই 250 টাকা পার ডে একটা কাজ কাজ করা বিনিময়ে 250 টাকা পায়। এই 250 টাকা যে হিসাব করে যদি দেখেন, মাসে হচ্ছে 5,900 টাকা, 36 দিনে যোগ করি। আজকে বাজারে, বাজার তো আর দুটা তিনটা বাজার না, বাজার তো 1 লাখ যা মাইনা পায় তাদেরও একই বাজার, এই শ্রমিকদেরও একই বাজার। কিন্তু আজকে বাজারে যেভাবে মানে প্রাইস হাইক হয়েছে, প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, এই জায়গাতে দাঁড়িয়ে একটা শ্রমিক এই ন্যূনতম টাকা দিয়ে তার জীবন যাপন এইটা মানে এই করতেও পারছে না। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন থেকে 2014 থেকে, তার আগে আমরা কালেকটিভ বার্গেনিং করতাম, তারপর থেকে আমরা মিনিমাম ওয়েজেস এর লড়াই আমরা বলেছি, মিনিমাম ওয়েজেস এর দাবি তুলেছি। মিনিমাম ওয়েজেস আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে 5টা যে কম্পোনেন্ট, এটাকে ধরে যা দাঁড়াবে সেটাও যদি দিত, তারপরেও কিন্তু একটা ওয়ার্কারদের ক্রাইসিস তো থেকে যাবে, তারপর কিন্তু তার সাথে একটা চলার মতন অবস্থা হতো। কিন্তু একবারেই চা শ্রমিকদের হচ্ছে সব থেকে ন্যূনতম জীবন যাপন এই সময়কালে আমাদের মানে এডুকেশন ক্ষেত্রে চা শ্রমিকদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারছে না, একটা জায়গায় গিয়ে ড্রপ আউট হচ্ছে। তার বিভিন্ন কারণ আছে, তার হচ্ছে প্রথম কারণ ইকোনমিক কারণ। এমনি সোসাইটি পিছিয়ে পড়া সোসাইটি, এডুকেশনালি, ইকোনমিক্যালি, সোশিয়ালি, এই পিছিয়ে পড়ার সমাজ। চাকে আমরা শুধু চা বাগান একটা শিল্প না, চা বাগানের শ্রমিক একটা শুধু শ্রমিক না, একটা একটা সমাজ। মানে অন্য শিল্পতে আজকে কাজ করে বিকালে ফিরে আসে, নিজে পাড়াতে থাকবে, নিজে কলোনি থাকবে তা না, ওখানেই জন্ম, ওখানেই দেখে সকাল থেকে বিকাল, শোয়া থেকে সকাল উঠার অব্দি সমস্ত এর মধ্যে চা বাগান, এই চা সোসাইটি, এই চা সোসাইটির মধ্যে প্রত্যেক চা সমাজের বিভিন্ন সমস্যাও এটা ট্রেড ইউনিয়নের বাইরে কিংবা চা আন্দোলনের বাইরে না। তাই হচ্ছে এই সময়তে যে বড় ধর্মঘট যেটা যার সাথে যুক্ত আছে, মানে ইকোনমিক ইস্যু, যার সাথে যুক্ত আছে ট্রেড ইউনিয়ন করা একটা যেভাবে খর্ব করেছে, তাহলে এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট হয় আমাদের। যেটা ওয়েজ কোর্ট আসলে আমরা মিনিমাম ওয়েজ যে লড়াই করছি, কিংবা পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, কিংবা বোনাস অ্যাক্ট, এই সমস্ত যদি সবটাই বাতিল করে যদি সিঙ্গল কোর্টে, ওয়েজ কোর্টে ঢুকে যায়, তাহলে আমি যে লড়াইটা মিনিমাম ওয়েজেস করছি এই জায়গাটাও আঘাত আসবে। দেখেন, যদি আজকে শ্রম কোড যদি লাগু করে এবং হচ্ছে ওয়ার্কিং আওয়ারে যে ডেফিনেশন গুলো বলছে, তাহলে চা শ্রমিকরা তো সব থেকে বেশি হচ্ছে এখানে এক্সপ্লয়েট হবে, যদি 12 ঘন্টা 13 ঘন্টা যদি করতে হয়।
তাহলে এই সমস্ত দিক থেকে হচ্ছে একটা শ্রমিক, একটা চা বাগানের শ্রমিক এই ভারতবর্ষের কোটি কোটি যে শ্রমজীবী মানুষের লড়াই সাথে আমিও আমার লড়াই নিয়ে আমরাও যুক্ত হচ্ছি। এটা হচ্ছে মূল কারণ। একটা বিষয় এখানে তুলে ধরবো, আমাদের যারা ভিউয়ার্স আছেন, আমাদের বাঙালিদের কাছে চা একটা অন্যতম সুস্বাদু পানীয়, এবং এই চায়ের দাম মানে অনেকের কাছে আকাশ ছোঁয়া। বিভিন্ন টাইপের তার প্রাইসিং হয়, এবং এই চা বিদেশেও যায়। তবুও বারবার চা শ্রমিকদের অভুক্ত থাকা, চা শ্রমিকদের অনাহারে বেঁচে থাকা, এই দুঃখ দুর্দশাটা কেন? এত বছর ধরে সিআইটিউ ইউনিয়ন ওখানে কাজ করছে, কেন, কেনই বা তাদের জীবনযাত্রার মান উন্নত হলো না? এবং 34 বছর বামফ্রন্টের সরকারের সময়ও তাহলে কি কিছু গলদ ছিল? দেখবেন চায় একটা ওভারঅল চা ইন্ডাস্ট্রি উদ্যোগ মানে এই শিল্পটা যতই কান্নাকানি করুক মানে মালিক পক্ষ, কোনোদিনই চায় ওই ডিপ্রেশন কিংবা ক্রাইসিসটা আসেনি। হতে পারে চায় একটু আপ এন্ড ডাউন থাকে, যেমন ক্লাইমেটিক কারণ থাকতে পারে, যেটা যুদ্ধ কারণে একটু আপনার নিচে উপর নিচে থাকতে পারে, কিন্তু ওভারঅল একদম ডিপ্রেশন আছে চায়, একদম ক্রাইসিস আছে, সেটা কোনোদিনই হয়নি। যাই 2008-এ সময় তো হয় নাই, তারপরে বিভিন্ন সময় যতই বলুক, কিন্তু চায় ইন্ডাস্ট্রি অ্যাজ সাচ ক্রাইসিসে গিয়েছে, একদম ডুবে গেছে এইরকম অবস্থা একদমই না, যেটা বাইরের ন্যারেটিভ ক্যারি করে। চায়ের একটা সমস্যা আছে, যেমন টি অ্যাক্ট 1953 যখন তুলে দিল চায় কিছু কন্ট্রোল থ্রু টিবোর্ড, সেটা কিন্তু একদম এটা ছুটে গেল। প্রমোট করা চায়, যেটা গভর্নমেন্টের লাইবিলিটি থাকতো, গভর্নমেন্টের কিছু রেসপন্সিবিলিটি থাকতো, সেখান থেকে গভর্নমেন্ট উইথড্র করছে। এক্সপোর্ট ইম্পোর্টের যেটা মানে একটা কন্ট্রোল, সে কন্ট্রোলটাও এখন তুলে দিয়েছে। টিবোর্ড অ্যাজ সাচ এখন কোনো তার হচ্ছে মানে ফাংশনলেস হয়ে দাঁড়িয়ে গেল। এটা একটা আছে ক্রাইসিস একটা কারণ। আর হচ্ছে মনোপলি, যে মানে যেমন টাটার একটা মনোপলি মার্কেট ক্যাপচার করে রেখেছে, টাটাই হচ্ছে সমস্ত এটাতে মনোপলি এটা ক্যাপচার করে রেখেছে। এই সমস্ত এটা দিয়ে কিছু ক্রাইসিস বলবো না, কিন্তু আপ এন্ড ডাউন থাকতে পারে। কিন্তু ওভারঅল যেভাবে বলছে এটা একবারে মিথ্যা কথা। আহ আজকে কোথায় কি দিচ্ছে চা বাগানের শ্রমিকদের? তারা হচ্ছে জাস্ট সিম্পলি 250 টাকা পার ডে হাজিরা বাদ দিয়ে কিছুই তো দিতে হচ্ছে না। তারা হচ্ছে না মানে না মেডিকেল ফেসিলিটি দিচ্ছে। আজকে আহ, মানে যে হাউজিং তাদের করার কথা ম্যানেজমেন্টে, হাউজিং আজকে একবারে করতে ছেড়েই দিয়েছে। হাউজিং কোন নতুন আইটিআই মডেলের বাড়ি করার কথা তো ভুলেই গেলাম, রিপেয়ারিং পর্যন্ত করে না এখন। এখন হচ্ছে এই বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট গুলো মানে ঢুকানোর ফলে, পঞ্চায়েত থেকে বিভিন্ন স্কিম গুলো ঢুকানোর ফলে আর এটার থেকে ওরা হাত গুটিয়ে নিয়েছে। বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ একদম করে না। 2016 ফেব্রুয়ারি মাস থেকে যে রেশনিং ব্যবস্থা ছিল, মানে কাইন্ডস এন্ড ক্যাশে দিত, ক্যাশ যখন একটা পার্সেন্টেজ আর কাইন্ডসেও কিন্তু ওটা পার্ট অফ দ্য ওয়ে ছিল। কিন্তু আপনি দেখবেন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যখন ইমপ্লিমেন্ট হলো আমাদের রাজ্যতেও, ওই সময়টা এই কভার মানে এটাই মানে চা বাগানকে এই কভার মধ্যে ঢুকিয়ে দিল। তার মানে হচ্ছে যে আমরা এখন যা শ্রমিকরা পাচ্ছে সেটা তো যে মানে ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী আমিও পাচ্ছি, একটা গ্রামের লোকও পাচ্ছে, শহরের দুস্থ লোকও পাচ্ছে। সেটা কিন্তু আমি আলাদা চা বাগান শ্রমিক বলে আমি পাচ্ছি তা না। আমার যেটা নাই, যেটা পার্ট অফ দ্য ওয়েজে ছিল সে রাশিনও চলে গেল। এবার আহ, অনেক বাগানগুলোতে আমার মানে ন্যায্য দাবি যে হচ্ছে মানে গ্র্যাচুইটি, পিএফ, এই পিএফ এ কন্ট্রিবিউশন গুলো ওরা বন্ধ করেছে। তারপরে ক্যারেজ ঘর তৈরি করা, বাচ্চাদের সুবিধা দেওয়া, সবটাই তো এখন কিছুই তা দিচ্ছে না, ফ্রেন্ডস বেনিফিট গুলো তুলে নিয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে
আজকে চা বাগানে যে ক্রাইসিসে কাহিনী বলছে এবং হচ্ছে যে চেঞ্জ গুলো তুলে দিল আর কিছুটা বিভিন্ন ভাবে স্কিম গুলো বিভিন্ন গভর্নমেন্ট স্কিম গুলো ঢুকিয়েছে এই জায়গাতে কিন্তু আর কিছু দিতে হচ্ছে না এই সময়টাও যদি বলে না আমার এখনো ক্রাইসিস সেটা এক্সপ্লয়টেশনের চরম পর্যায়ে এই মালিকরা যেতে গেছে লেফট ফ্রন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একটা প্রসঙ্গ তুললে আমাদের লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় এই নেগোসিয়েশন গুলোতে আজকে মানে আমি বলছি আজকে এবং আজকে বর্তমান টিএমসি গভর্নমেন্ট এবং লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নেগোসিয়েট করতো প্রো ওয়ার্কার আজকে দিনে আজকে দিনে মানে টিএমসি গভর্নমেন্ট একটা প্রো মালিক একটা রোল প্লে করে যখন তখন এই মিনিমাম ওয়েজ এতদিনে কেন ডিক্লেয়ার করছে না 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 ওরা পারবে না ওরা হচ্ছে বাগান বন্ধ হয়ে যাবে ওরা ক্রাইসিসে আছে যত নাকি মালিক বলে তার থেকে বেশি মন্ত্রীরা বলে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সময় বোনাস সময়টাও আমরা দেখেছি গভর্নমেন্ট যখন ঢুকতে হতো গভর্নমেন্ট ঢুকে বলে দিত না আপনার এই বোনাসটা এই জায়গাতে আপনাদেরকে চূড়ান্ত করতে হবে আজকে দিনে ওটা বলছে না যতটা কমানো যায় যতটা ওয়ার্কারদের থেকে কটল করা যায় এই কথাগুলো আজকে আমরা শুনি আবার ডেমোক্রেটিক রাইট আমরা যে কোনো দিন দেখেন সে সিদ্ধার্থ শঙ্করের আমলে হোক কিংবা পরবর্তীকালে জ্যোতিবাবু আমলে হোক বুদ্ধবাবু আমলে হোক কিংবা এই রিজনে হোক যতদিন না আমরা গেটের সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করলাম না আমরা কোনো ন্যায্য দাবি পাই না তফাৎটা কি লেফট ফ্রন্ট সময়তে ডেমোক্রেটিকলি যখন আমরা ডেমনস্ট্রেশন করতাম আন্দোলন করতাম পুলিশ কোনোদিনই ঢুকতো না এই সময়টা হচ্ছে আমরা আন্দোলন করলেই এই গভর্নমেন্ট মালিকের মানে পক্ষে মালিকের এই করার জন্য হচ্ছে পুলিশ দিয়ে সাধারণ ওয়ার্কারদেরকেও তুলে নিয়েছে প্রচুর আমাদের চা বাগানের ওয়ার্কারদের নামে এখনো কেস আছে 2018 2019 মানে এখনো আমরা কোনো এজিটেশন করতে গেলে সাধারণ ওয়ার্কারকেও ধরে 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 কেস দেয় তাহলে এই ডিফারেন্স গুলো আমরা একদম দেখেছি লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় যে নতুন যেটা নতুন গুনতি বলে মানে রিক্রুটমেন্ট 10,000 নতুন রিক্রুটমেন্টে একটা এগ্রিমেন্ট হয়েছিল সেটা অনেকেই আস্তে আস্তে করে দিয়েছে কিন্তু এই সময়তে নতুন রিক্রুটমেন্ট তো কোনো কথাই না এই বিভিন্ন পলিসি এনে যেটা আপনারা জানেন এই মানে 16 ফেব্রুয়ারি 2023-এ বিধানসভাতে একটা অ্যাক্ট আনলো লিজ হোল্ডকে ফ্রি হোল্ড করবেন তার আগে দেখবেন 29 নভেম্বর 2019 সালে টি ট্যুরিজম বলে একটা মানে অ্যামেন্ডমেন্ট আনলো এবং একটা আইন আনলো যেটা হচ্ছে 15% ল্যান্ড চা বাগানের ল্যান্ড হচ্ছে কর্পোরেট হাতে বড় পুঁজি হাতে দিয়ে দিবে এটাকে আবার সাপোর্ট করার জন্য ওই 16 ফেব্রুয়ারি 2023-এ লিজ হোল্ড ডেকে ফ্রি হোল্ড করা একটা আইন তৈরি করলো এই সমস্ত পিছনে তারপরে দেখবেন এই 4 ফেব্রুয়ারি ওই বেঙ্গল বিজনেস সিমেন্টে গিয়ে যে বক্তব্য রাখলো না 30% অব্দি দেওয়া যায় 15%ই আমরা দেখছিলাম প্রায় মানে 150 একর হয় যদি এই রেশিওতে যদি ধরি তাহলে হচ্ছে 30%-এ তো প্রচুর জমিন যাবে তো এই হচ্ছে বড় লোকের দেওয়ার জন্য মানে ইন্ডাস্ট্রি জমিন এই জায়গাতে হচ্ছে আমাদের গভর্নমেন্টের পলিসি এই জায়গাটাই হচ্ছে অনেক টাকা মানে অনেক টাকা এখানে একটা আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ 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 একটা বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করব একটা সময় ওয়েজ অ্যাক্ট নিয়ে ওয়েজ নেগোসিয়েশন নিয়ে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হতো ত্রিপাক্ষিক চুক্তি যেটা বলছি বর্তমানে কি এমন কোনো মেকানিজম আছে যে চা শ্রমিকদের বেতন চুক্তি নিয়ে আলোচনার কোনো কাঠামো বা কোনো কমিশন করছে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন হ্যাঁ খুব মানে খুব সঠিক কথা তুলেছেন যেটা আমি একটু সেটা এরর হয়ে গেছে ভুলে গেছিলাম দেখে 2014 অব্দি সেটা হচ্ছে নেগোসিয়েট হতো নেগোসিয়েট মানে ট্রাইপার্টেট বাইপার্টেটেই হতো প্রয়োজনে গভর্নমেন্ট ঢুকে বাইপার্টেট হতো আমরা প্রত্যেক 2 বছর 3 বছর একটা এগ্রিমেন্ট করলাম এই 3 বছর জন্য এত বড় তৈরি হবে
এত ওয়েজ হাইক গুলো আমরা ঠিক করতাম কালেকটিভ বার্গেনিং এর মাধ্যমে। কিন্তু 2014-তে আমরা বললাম এই 10 টাকা বাড়াও, 20 টাকা বাড়াও, 3 টাকা বাড়াও, 5 টাকা বাড়াও। আমরা সবসময় কান্নাকানি করতে হয় কেন শ্রমিকদের? যারা আমরা আমরা তো গর্ব করি শ্রমিক, আমরা প্রোডাকশন মানে যেটা আমরা প্রডিউস করি, যেটা আমরা মানে ইন্ডিয়ার রেভিনিউতে আমরা কন্ট্রিবিউট করি, দেশের রেভিনিউতে আমাদের শ্রমিক হওয়ার আমরা গর্ববোধ করি। কিন্তু এই শ্রমিক একটা ওষুধের জন্যও আমাদেরকে কান্নাকানি করতে হবে, একটা ছুটির জন্য কান্নাকানি করতে হবে, এবং হচ্ছে নিজের কাজের ওয়েজ বৃদ্ধি করার জন্য সবসময় কেন কান্নাকানি করো? এই জন্য হচ্ছে 1948 এই মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুযায়ী এটা ডিক্লেয়ার করা হোক, সেটা স্টেট গভর্নমেন্টকে করতে হবে। এই হচ্ছে আমাদের এই সেক্টরে, বিভিন্ন সেক্টরে করা আছে, তার জোন ওয়াইজ ভাগ করা আছে। টি সেক্টরে এখনো কোনো মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করা হয় না। তো 2014-তে আমরা প্রথম এই আওয়াজটা তুলি। তার সাথে সব ট্রেড ইউনিয়নও আমরা একবদ্ধভাবে আমরা আস্তে আস্তে 10টা ট্রেড ইউনিয়ন শুরু করলাম। পরে গিয়ে 2018-তে যখন আমরা 2018-তে একটা বড় আন্দোলনে ঢুকলাম, তখন অব্দি আমরা 29টা ট্রেড ইউনিয়ন একটা প্ল্যাটফর্মে জয়েন্ট ফোরামের মাধ্যমে আমরা শুরু করেছিলাম এইটা। তো এখনো কিন্তু গভর্নমেন্ট একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করলো 20 ফেব্রুয়ারি 2015-তে। তখনই বলেছিলেন তখনকার মন্ত্রী মলয় বাবু, আমরা 6 মাসের মধ্যে মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করব। এই একটা কমিটি করলো, অ্যাডভাইজারি কমিটি। কিন্তু এই কমিটি মানে বারবার অনেক দফায় এই কমিটি মিটিং হলো। 2015 সালে 6 মাসের মধ্যে করার কথা, 6 মাস গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, আজকে 8 বছর পেরিয়ে যাচ্ছে, আজও করে নাই। 2023-এ 1 আগস্ট মাননীয় হাইকোর্ট একটা অ্যাডভাইজারি দিলেন, আপনাকে 6 সপ্তাহের মধ্যে মিনিমাম ওয়েজ দিতে হবে, নো ফার্দার ডিলে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখনো গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে না মিনিমাম ওয়েজ। ওনারা এখনো বলছে অ্যাডভাইজারি কমিটি মিটিং বসতে হবে, ওটা করতে। ওই মিটিং তো অলরেডি ওভার। মানে 2018 সালে 13 ডিসেম্বরে ফাইনাল রিপোর্টটা দেওয়া হয়েছিল, কিন্তু এখনো গভর্নমেন্ট এই মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করছে না। তার মাঝখানে যেটা করলো, যেটা হচ্ছে ইন্ট্রিয়াম বলে মাঝখানে একটা টাকা ডিক্লেয়ার করতো, সেটা ম্যানেজমেন্টও সহমতি থাকতো কিনা জানি না, ওয়ার্কারদের তো কোনোদিনই সহমতি থাকতো না। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আপনাদের যতদিন না মিনিমাম ওয়েজ হবে না 10 টাকা নেন, 17 টাকা নেন, 7 টাকা নেন। অর্থাৎ একদিন মাননীয় মুখ্যমন্ত্রী একটা কোনো কালচারাল প্রোগ্রাম থেকে ডিক্লেয়ার করলো এই 30% হাইক দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা এখন ওই দরে আমরা এখন 250 টাকা পাই। কিন্তু এই গোটা 1.5 বছরে আর কোনো বৃদ্ধি হয়নি, না ইন্টিয়ার, না মিনিমাম ওয়েজ, না কোনো ইন্টেনসিভ বাড়ছে, কিছুই হয়নি। তাহলে এই জায়গাতে থেমে আছে বলেই আজকে ওয়ার্কাররা এতটা এজিটেট আছে। আমরা 9 তারিখের দিন শুধু স্ট্রাইক করব না, আমরা সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে রাস্তায় আমরা অবস্থান করব। এই জায়গাতে ওয়ার্কাররা এজিটেট হয়ে গেছে। এখানে একটা বিষয় বলি, এখন যে ধরনের শ্রমিক আন্দোলন হচ্ছে সেটা একটা যৌথভাবেই হচ্ছে, কারণ শ্রমিক সংখ্যা কমছে, আক্রমণও বাড়ছে। তো এক্ষেত্রে চা বাগান শ্রমিকদের মধ্যে বিভিন্ন কমিউনিটির লোক রয়েছে, আপনি অনেক বছর ধরে এখানে কাজ করছেন। তো তাদের মধ্যে এই যে ধর্মীয় বিভাজন, এটা কি কোনোভাবে তাদের মধ্যে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এই এই ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে? দেখেন, অর্থনীতি লড়াইতে আমরা এক জায়গায় আছি। অর্থনীতির লড়াইতে বিভিন্ন সমাজের মধ্যে যারা বসবাস করে আছে, এর বাইরে কিছু উপাদানগুলো আছে যেখানে একটা মানে পুরা প্ল্যান ওয়েতে আরএসএস যেভাবে বাগানগুলো ঢুকে মেরুকরণের একটা প্রচেষ্টা আছে, এটা একদম অস্বীকার করা যাচ্ছে না, এটা আছে। আপনার দেখবেন এর আগে দার্জিলিং এ মানে গোর্খা জাতি অস্মিতা নিয়ে একটা বিভাজন শুরু হলো। একই সময় এখানে
আদিবাসী বিকাশ করেছে, আদিবাসী অস্মিতা নিয়ে হলো, তখন আমাদের একটা ক্রাইসিস ছিল। আবার আমরা ক্লাসকে এক জায়গায় করলাম, যখন মিনিমাম ওয়েজ কে সামনে রেখে আমরা জয়েন্ট ফোরাম করলাম। প্রত্যেক বাগানে যে যাদের সঙ্গে আমাদের কনফ্লিক্ট হতো, যারা বাগানে ঢুকতে দিত না, তখন হচ্ছে আমরা শ্রমিকের জন্য যখন একসাথে গেলাম, তখন একটা আবার এনভায়রনমেন্ট, একটা মানে শ্রেণী একটা গড়ে উঠলো, যে ট্রেড ইউনিয়ন ফ্যাক্টরিতে সামনে দাঁড়িয়ে একটা ট্রেড ইউনিয়ন আর একটা ট্রেড ইউনিয়ন গালি দিত, ওই ট্রেড ইউনিয়ন মিলে দুটা ট্রেড ইউনিয়ন গালি দিত। এবার সিচুয়েশন আসলো সব মিলে ফ্যাক্টরির সামনে মালিককে গালি দিচ্ছে। এই জায়গাতে ক্লাস ইউনিটিটা, এটা হচ্ছে আমাদের এই জয়েন্ট ফোরাম করার একটা আমাদের মানে প্লাস পয়েন্ট, অথবা আমরা এটা ক্লাসকে ইউনিটি করতে পারতাম। আহ, আহ, এবার কিন্তু ধর্মীয় মেরুকরণ কিংবা বিভিন্ন এটা এরা একদম এটা একদম গভীরে গিয়ে এটাকে পলিউটেড করার একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে, যেটা এফেক্ট মানে যে এফেক্ট গুলো কিছু না কিছু হলেও আছে। বিশেষ করে আজকে নন ওয়ার্কাররা, মানে নন ওয়ার্কার মানে আমার ওয়ার্কার, আমার ছেলেমেয়েরা, ওরা কিন্তু ওয়ার্কার না, ওরা হয়তো পড়াশোনাও করে না, একটা সেকশন, আহ, ঠিক লুম্পেন বলা যাবে না, পলিটেরিক লুম্পেনও বলা যাবে না, কিন্তু এই ধরনের কিছু ছেলে মেয়ে হচ্ছে এদেরকে ধরে কিছু এই রকম আম, শক্তিগুলো, এই ধরনের শক্তিগুলো নির্বাচনকে সামনে রেখে, বিভিন্ন এটাকে সামনে রেখে টোটাল বাগান মধ্যে একটা মানে পলিউটেড করা একটা প্রচেষ্টা আছে। কিন্তু আমরা শ্রেণী আন্দোলন একদম মানে সংগঠিত ভাবে যদি সামনে আসি, এবং আগামী দিনে আমাদের, আমি প্রথমে বলছিলাম চা একটা সমাজ, গোটা সমাজের অর্থনীতির সাথে সাথে এই সমাজের লড়াইটাকেও যদি আমরা অ্যাড্রেস করে, ট্রেড ইউনিয়ন, সাধারণত ট্রেড ইউনিয়ন আমরা ভাবতাম মানে বিভিন্ন দাবি দেওয়া, অর্থনীতির দাবিটাই আমাদের প্রধান, এটাই দিয়ে ক্লাস ইউনিটি, কিন্তু এর বাইরেও সমাজের বিভিন্ন ইস্যুগুলোকে আমাদেরকে এড্রেস করে আগামী দিনে আবার শ্রেণীকে একবদ্ধ করে এইরকম শক্তিগুলিকে আমরা এই শক্তিগুলোতে এই শক্তিকে উঠে দাঁড়াতে পারবো, এই জায়গাতে আমরা আছি। একটা বিষয় বলি, একটা সময় সরকারের অধীনে অনেকগুলো চা বাগান ছিল উত্তরবঙ্গে। বর্তমানে এর পরিস্থিতিটা কি যদি একটু ব্যাখ্যা করেন? তার সঙ্গে এই যে প্রাইভেট ওনারশিপ যারা আছেন, তাদের সংখ্যাটা কিরকম, এবং তারা কি সরকারের সঙ্গে কোনো জয়েন্ট কোলাবোরেশনে কাজ করছে, না তারা এককভাবে করছে যেখানে শ্রমিক শোষণটা অনেক বেশি? অ্যাকচুয়ালি টি ইন্ডাস্ট্রি অ্যাজ সাচ গভর্নমেন্টে খুব কম স্টেক হোল্ডারশিপ আছে, ছিল, এখন তো নাই। আহ, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন সেট টি গার্ডেন মানে দীর্ঘদিন থেকে যে পুরনো একটা ট্রেডিশনাল গার্ডেন ছিল, গ্লোবালাইজেশন পর 92-93 পর অজস্র আনকনভেনশনাল গার্ডেন গুলো শুরু হলো। সেই গার্ডেন গুলো হচ্ছে যেটা 5 একরের নিচে কিংবা 10 একরের, এটা এটা সেট গার্ডেন না, কিন্তু এই ধরনের অজস্র টি গার্ডেন গুলো আমাদের নর্থ বেঙ্গলে আপনি দেখবেন, একদম ইসলামপুর অব্দি, এখানে কুচবিহার অব্দি, সব জায়গায় এটা এক্সপ্লানেট হলো। কিন্তু সেট গার্ডেন গুলোতে যেটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, তারাই বেশি স্টেক হোল্ডার। লেফট ফ্রন্টের সময় আহ, এই এই বাগানগুলোতে যে মালিকগুলো, যারা হচ্ছে বদমাশি করতো, যারা হচ্ছে একবারে বন্ধ রাখতো, বন্ধ করে অ্যাবান্ডেন্ট অবস্থাতে নিয়ে গিয়ে কিন্তু তার অনারশিপও ছাড়ছে না, এইরকম 2-3টা বাগানকে ধরে ধরে তরাই ডুয়ার্স এবং পাহাড়ে, সেটাকে গভর্নমেন্ট ইন্টারফিয়ার করে, স্টেট গভর্নমেন্টে সেটা টিডিসি, ডব্লিউটিডিসি, ওয়েস্ট বেঙ্গল টি ডেভেলপমেন্ট কর্পোরেশন দিয়ে আমাদের 6-7টা বাগান রান করেছিল। এটা নিচে মহুয়া, দার্জিলিং এ আপনার সিঙ্গেল, পান্দাম, রম্বুক, সিডার, অনেকগুলো বাগান রান করছিল। লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় ওটা মানে অনেক দিন স্মুথলি চললো, কিন্তু যে 2011 পর হচ্ছে টিএমসি গভর্নমেন্ট আসার সাথে সাথে এই বাগানগুলো আবার প্রাইভেট মালিকদের হাতে রিটার্ন দিয়ে দিল। মানে
যে পথে আমরা হাঁটতে চাইছিলাম, কোঅপারেটিভ করা একটা নতুন গভর্নমেন্ট, মানে একটা থ্রেট, তুমি যদি মালিক বদমাশি করো তাহলে আমরা গভর্নমেন্ট আছি, ওই জায়গা থেকে সরে আসলাম। আহ, এই সময়টা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও তিনটা ছিল। আহ, আপনার এই বাগান, আহ, এখন যা অবস্থা, এটা একটা অ্যাবান্ডনে চলে গেল, মানে চলাইতে পারলো না। কিন্তু আমাদের ডব্লিউটিডিসি বাগানগুলো কিছুটা ছিল, কিন্তু 2011 পর যেটা ছিল এটাও মালিকদের হাতে তুলে দিল। এই সাচ এই সময়টা হচ্ছে টোটালি প্রাইভেট মালিকদের হাতে, টোটাল ইন্ডাস্ট্রিটা মালিকদের হাতে গেছে। আচ্ছা, এখানে যেরকম ডেলি রোজের ব্যাপার থাকে, যেমন ঠিকাদারি শ্রমিক তো বেশি নিয়োগ হবে অবশ্যই। এই ঠিকা শ্রমিকদের কিরকম বেতনের কাঠামো কি খুব আমি বলবো বৈষম্যমূলক? বিভিন্ন চা বাগানের ঠিকা শ্রমিকের বেতন কি এক এক রকম? মানে কি বলছেন? না, ঠিকা শ্রমিক এখানকার একটা অন্য কনভেনশন আছে। যারা পার্মানেন্ট ওয়ার্কার, তারা ওয়ার্কার, তারা হচ্ছে 250 টাকা পায়, তারা ওয়ার্কার। তাদের হচ্ছে আহ, একটা টাক্স আছে, ওই ট্যাক্সের মধ্যে ই করতে হবে। এটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। এর বাইরে যখন প্লকিং সিজনে, মানে একদম পিক সিজনে হচ্ছে কিছু বাইরে অস্থায়ী কর্মচারীদেরকে নেই, তাদেরকে বিঘা বলে। 1 নম্বর বিঘা, 1 নম্বর বিঘা হলো ইমিডিয়েটলি বাগানে, নিজের একটা বাগানে যারা পার্মানেন্ট করবে আগামী দিনে, কিংবা নাম আছে, তাদেরকে হচ্ছে মানে পার্মানেন্ট না, কিন্তু তারা হচ্ছে 1 নম্বর বিঘা, 2 নম্বর বিঘা, 3 নম্বর বিঘা, বাইরে বিঘা বলে, আউটসাইডার। সেটাও বাইরে থেকে নিয়ে আসে ওরা, কিন্তু বাইরে থেকে বলে একবারে গ্রাম থেকে বস্তি থেকে তুলে আনছে না। এই বাগানে ধরেন একটা বাগান বন্ধ আছে, দুর্বল আছে, অ্যাবান্ডন আছে, এই বাগানে ওয়ার্কাররা তুলে নিয়ে ওইখানে অন্য একটা বাগানে তাদের হচ্ছে ডেইলি যা তারা হচ্ছে যেটা পাতা যতটা তুলবে তার বিনিময়ে তাদেরকে টাকা দিবে। সেটা আবার 250 বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। সেটাতে হচ্ছে বিভিন্ন বাগানে বিভিন্ন রেট ঠিক করে। এই ক্ষেত্রে ডাইরেক্ট ঠিকা মজদুর না, কিন্তু কাউকে 1-2 জনকে বলে, এখন তো টিএমসি আছে, টিএমসি নেতারাই সাপ্লাই দেয় এইরকম ওয়ার্কারদেরকে। জেনারেলি এই 2-3 জন লোক নিয়ে যায়, আচ্ছা আপনাকে 100 লোক ওয়ার্কার লাগবে, ঠিক আছে আমি পাঠাবো। ও কিছু টাকা পায়, ওইভাবে পায়। কিন্তু একটা ঠিকাদারের মাধ্যমে আসে সেটা না। কিন্তু চা বাগানে যেটা শুরু করেছে, ফ্যাক্টরির সামনে গেট, মানে গার্ড রাখা, ওই আপনার গেটে গার্ড গুলো, কিংবা ভিতরে ফ্যাক্টরিতে কিছু এটাতে, সেখানে হচ্ছে এখন কন্ট্রাক্টর থ্রুতে ঢুকানো শুরু করেছে। এদের বেতন নিম্নতম বেতন দেয়, মানে তাদের তো ওই রকমই কোটা আছে। বর্তমানে বলছে বিভিন্ন মানে কি বলবো, যারা তথ্যবিজ্ঞ মহলের লোকজন আছেন, যে ওয়েজ কোড বিল তো অ্যাক্ট হয়ে গেছে, এটা যখন ইমপ্লিমেন্ট হবে শ্রমিক তার অধিকার হারাবে। কোনো কন্ট্রাকচুয়াল জব বলে কিছু থাকবে না, সেখানে জব কন্ট্রাক্ট থাকবে। অর্থাৎ শ্রমিক তার শ্রমিকের চরিত্র হারাবে, এবং যার ফলে একটা ভয়ানক সংকট নেমে আসবে সোসাইটিতে। কারণ শ্রমিক যদি কাজ হারায়, তাহলে সমাজের বিভিন্ন অংশে তার প্রভাব পড়তে বাধ্য। এবং আপনি বলুন, আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে শিক্ষার অবনমনও ঘটবে। তো এই ধরনের বিষয়ের বিরুদ্ধেই ধর্মঘট নামছেন। শেষ বার্তা কি দেবেন? সামনেই 9 তারিখ চলে এলো। কি কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন? একদম শেষ প্রশ্নে চলে এলাম, একটু যদি বলেন। দেখেন, কর্পোরেট এবং হচ্ছে রাষ্ট্র শক্তি, এই নেক্সেস, যদি বলেন হিন্দুত্ব কর্পোরেট নেক্সেস, এটাকে ডাইলুট করার জন্য বিভিন্ন মানে বিভাজনের বিভিন্ন মেরু করে রাজনীতি করে, কিন্তু তার মূল আসল উদ্দেশ্যটা আছে কর্পোরেট সাথে নেক্সেস করে হচ্ছে টোটাল পলিসিকে ডাইলুট করা। আজকে ওয়েজ কোর্ট একটা মারাত্মক জায়গাতে চলে যাচ্ছে, যেখানে হচ্ছে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না, শ্রমিকদের ওয়ার্কিং আওয়ারটা কোনো বাধা থাকবে না, মানে যে যার মতন করে তাদেরকে এই করবে। আপনার হচ্ছে ধর্মঘট করা অধিকার থাকবে না। আর 300 ওয়ার্কার না হলে সেখানে আপনার ট্রেড ইউনিয়ন করা রাইট থাকবে না।
এবং হচ্ছে ট্রেড ইউনিয়ন যে 1926 এ বেসিক অধিকারগুলো সেটাও কেড়ে নিবে। আমাদের সংবিধানের প্লেম্বারে যেটা আমাদের অর্গানাইজ হওয়া এবং আমরা সংগঠিত করে যে কোনো প্রতিবাদ করতে পারবো, আমাদের নিজে কথাগুলো বলতে পারবো, এটা সংবিধানে আমাদের যে অধিকারগুলো রয়েছে সেটাকেও কেড়ে নিয়ে হচ্ছে এই নতুন ওয়েজ কোড যেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে যেটা হচ্ছে একদম মানে স্থায়ী শ্রমিক বলে কিছুই থাকবে না। অস্থায়ী শ্রমিক, কন্ট্রাক্টর শ্রমিক, চুক্তিভিত্তিক শ্রমিক, তারপরে সে আপনাদের এই হচ্ছে এখন পিস ওয়াইজ শ্রমিক, পিসে চলে যাবে। তারপরে সে সমস্ত আন্ডার এমপ্লয়মেন্টে এমপ্লয়মেন্ট ক্যারি করেছে। এই জায়গাতে হচ্ছে এই টোটাল ওয়েজ কোড আলটিমেটলি তার উদ্দেশ্যটা হচ্ছে কর্পোরেটদেরকে সুবিধা দেওয়া। একদিকে প্রাইভেটাইজেশন করলো, সমস্ত সিট করে দিল ওদের হাতে। এবার তোমার যে একটা মূল বাধা হতে পারে শ্রমিকদের সংগঠন, শ্রমিক ইউনিটি, ট্রেড ইউনিয়ন তোমার একটা মূল বাধা, তো এটাকে আমি টাইট করবো। এই জায়গাতে ওরা ঢুকে দেখে এতদিন লড়াই করে 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 অনেকেই বলছে ধর্মঘট করে কি হলে, হঠাৎ করে ধর্মঘট করে, এরা বন্ধ করে, বন্ধ ছাড়া কিছু বুঝে না। কিন্তু এতদিন বন্ধ করে করে আমরা আহ দেখেন বিদ্যুৎ আইনটা আটকাতে পারলাম, এতদিন বন্ধ করে কিন্তু আমরা ওয়েজ কোড আটকায় রাখলাম। এই লড়াইটা তো আরো তীব্রতর করার দরকার ছিল কিংবা আছে। আমরা এটা ইমপ্লিমেন্ট যদি হয়, ইমপ্লিমেন্ট পার্টকে কিভাবে আটকাতে হবে, আমরা সমস্ত শ্রমিক শ্রেণী একবদ্ধভাবে তার রেজিস্ট না করলে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট হয়। আমরা স্মার্ট মিটার তো ব্যাক করতে হয়েছে, এটা তো ব্যাক করছে এমনি এমনি পারে নাই। যখন মানে সর্বত্র যখন হচ্ছে জন আন্দোলন গড়ে উঠলো, বন্ধ করতে বাধ্য হচ্ছে। এই আমরা 9 তারিখ না, এটা হচ্ছে আমাদের একটা বড় কর্পোরেট নেক্সেসকে, গভর্নমেন্ট কর্পোরেট নেক্সেসকে ধাক্কা দেওয়া এবং আগামী দিনে শ্রমজীবী মানুষের অধিকার যে খর্ব করছে সেটাকে রক্ষা করা, দেশকে রক্ষা করা এবং হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং ইকোনমিকে রক্ষা করা, এই লড়াইটা আমাদের আগামী দিনের লড়াই। আমরা সর্বত্র আমরা প্রচার করেছি, একদম মাইক্রো লেভেলে গিয়ে করেছি, আমরা সব সেক্টরে করেছি। এই সেক্টরের বাইরেও একটা নাগরিক সমাজকেও আমরা এখানে আমরা ইনভলভ করেছি, অপিল করেছি। একটা ড্রাইভার কালকে গাড়ি চালাবে না কেন, এটা হচ্ছে আমার লড়াই। একটা পাড়ার দোকান সে বন্ধ করবে কেন, এই মানে অ্যামাজন, সুজুকি, ফ্লিপকার্ট এই সমস্ত এসে হচ্ছে ওরও ইম্প্যাক্ট, ওর লড়াই এটা। একটা টোটোওয়ালা, র্যাপিডো, ওলা, উবের এসে ওর সমস্ত চাকরিটা নষ্ট হচ্ছে, তার এই টোটোওয়ালাদেরও এই লড়াই। তো এই লড়াইটা হচ্ছে অজস্র শ্রমজীবী মানুষের লড়াই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিজের লড়াই নিজেই করে। এই জায়গাতে আমরা ক্যাম্পেইনে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। অনেকটাই সময় আমরা ব্যয় করলাম এবং আমার বিশ্বাস যারা এখানে শুনলেন বা শুনবেন তারা এই ধর্মঘট সম্পর্কে, শ্রমিক শ্রেণীদের সম্পর্কে যে খারাপ ধারণা যারা ধর্মঘট করে শেষ করলো সেটা থেকে হয়তো বিরত থাকবেন। কারণ শ্রমিকই থাকবে না তাহলে শ্রমের কি দাম পাবেন। আশা করব 9ই জুলাই দুর্গাপুর কেন আমি বলবো গোটা ভারতবর্ষে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখানে শ্রমিক কৃষক মিলিতভাবে, অ্যাটলিস্ট এখানে তো কোনো রাজনৈতিক বদলের কথা হচ্ছে না, বদল করানোর চেষ্টা চলছে শ্রমিকের তার অধিকার, শ্রমিক বিরোধী আইনের বদল করানোর চেষ্টা চলছে কৃষক বিরোধী আইনের। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সমনজি।